আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে সে আগের মতো ইন্সপেক্টরশিপ যে পদোন্নতি পরীক্ষা হয় বিভিন্ন সময়, এই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করতেছি এটা পুস্তক সহ পদোন্নতি পরীক্ষার একটা প্রশ্ন। 2010 সনের সম্ভবত আসছিল, বিভিন্ন সময় প্রশ্নগুলো আসছে, যেমন বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করে দেখো। এখন কিন্তু ভালো করে বুঝে নাও, তোমাদের যদি উইদাউট বুকে এই প্রশ্নগুলো আসে যে একজন বিশেষজ্ঞ কয়টি বিষয়ে মতামত প্রদান করতে পারে, এটা কিন্তু যারা সাক্ষ্য আইন নতুন করে কেনে নাই তারা কিন্তু বলতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। অনেকে কিন্তু কিনে নাই। এখন এই কয়টি বিষয়, এখানে আমরা দেখছি 13টি বিষয়ে কিন্তু মতামত প্রদান করতে পারেন, এটা কিন্তু উল্লেখ করা আছে। শোনো, তোমরা আমার চেয়ে আরো ভালো বলতে পারবা যখন তোমরা পরীক্ষার হলে যাও। এই পরীক্ষার হলে গেলে দেখা যায় যে অনেক লোক আছে তারা কোনো বইয়ে আনে নাই, সেই মানধাতা আমলের একটা ওই কি জানি বলে গাইড, গাইড না, ওই এনামূল হক সাহেবের আইন ও কার্যক্রম নিয়ে আসে, অথবা সেই পুরানো একটা পুলিশ হ্যান্ডবুক নিয়ে আসে। আসলে কি জানো, ওই আগেরকার মতো কিন্তু পরীক্ষা নাই। এমসিকিউ তে অনেকে আবার ভালো করে, কিন্তু লিখিত পরীক্ষায় গিয়ে টোটালি পাশ করতে পারে না। এটা মূলত পরীক্ষার হলে গেলে দেখা যায়। কি এরকম দেখো না, অনেকের কোনো বই টই নেই, জি স্যার, অনেক পাওয়া যায়। এবং দেখবা যে অনেক ছেঁড়া, মানে সে পরীক্ষা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পেছনে যে দুটো চারটে বই কিনবে, এটা কিন্তু কখনো সে চিন্তা ভাবনা করছে না। যাই হোক, তো এখন প্রশ্ন হলো যে বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতাটা বুঝতে হবে যে কি, অর্থাৎ তুমি আমি যে মুখের কথাটা বলতেছি এটা কিন্তু একটা সাক্ষ্য। এই তোমার আমার মুখের কথাটা আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়। তো ওই ব্যক্তিটা আদালতে যাচ্ছেন না আপাতত, তার যে রিপোর্টটা, রিপোর্টের প্রাসঙ্গিকতা, অর্থাৎ একজন ব্যক্তি মৌখিকভাবে বক্তব্য দিলে যেভাবে আদালত সেটা গ্রহণ করবেন, বক্তব্যটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন, অনুরূপভাবে এই বিশেষজ্ঞ সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্টটা দিচ্ছেন, এই রিপোর্টটাই একজন ব্যক্তির ন্যায়, অর্থাৎ একজন মানুষ মৌখিকভাবে কথাবার্তা বললে যতটুকু গ্রহণযোগ্য, এই রিপোর্টটাই সেখানে গ্রহণযোগ্যতা পায়। তো সাক্ষ্য আইনের 45 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, বর্তমানে যেটা সংশোধনের এখানে কথা বলা হয়েছে যে একজন আহ বিশেষজ্ঞ, বর্তমান মানে আইনের সংশোধনীতে 2022 সনে যে সংশোধনীতে এসেছে যে একজন বিশেষজ্ঞ সে মতামত দিয়ে থাকেন কয়টি বিষয়ে, 13টি বিষয়। আচ্ছা, এখন এখানে প্রশ্ন আসছে যে বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এরকম প্রশ্ন আসলে আমরা লিখবো, প্রথমে শুরু করব ধারা দিয়ে। আমরা কিভাবে লিখবো আইনুল, একটু সুন্দর করে বলতে পারো? কারণ পরীক্ষা চলে আসছে, আমরা কালকের থেকে কিন্তু সকালে, আগামীকাল থেকে সকাল 7টা থেকে আমাদের ক্লাস হবে। আমরা আগামীকাল সকাল 7টা থেকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করব। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কোথা বুঝতে কোথার থেকে আলোচনা করব তাহলে তোমার কিন্তু হবে না। ওই সবাই বই নিয়ে থাকলে হবে না, আমার যেখান থেকে মন চায় আমি আলোচনা করব। বিষয়টাকে বুঝতে পারছো? স্যার কত নাম্বার পৃষ্ঠা থেকে বলতেছেন, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবা না। চোখের দেখা যায়, কারণ তুমি কতটুকু জানো বা শিখেছো সেটা তোমার পরীক্ষা দিতে হবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। অনেক সময় স্যার কত থেকে জানি বলতেছেন স্যার, এই জিনিসটা পরিহার করতে হবে। যাক, তো এখন এখানে যে বিষয়টা বলা আছে যে এই বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আলোচনা করুন, মনে করে আমরা পরীক্ষার খাতায় লিখবো, কিভাবে লিখবো আইনুল? স্যার, সাক্ষ্যআইনের 45 ধারা মোতাবেক যখন বিদেশি কোনো আইন বা বিজ্ঞানের কোনো প্রশ্নে বস্তুগত বা বাহ্যিক সাক্ষ্য গ্রহণে ডিজিটাল সাক্ষ্য, হস্তলিপি, আঙ্গুলের বিশেষ আঙ্গুলের ছাপ সম্পর্কিত বা পায়ের ছাপ সম্পর্কিত, আইরিসের ছাপ সম্পর্কিত, আহ, আইরিসের ছাপ সম্পর্কিত এইগুলো বিষয়ে যখন আদালতে কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, তখন উক্ত বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষভাবে পারদর্শী তাদের মতামত আদালতে
তাদের যে মতামত দেয় সে আদালতে ওই মতামতটা প্রাসঙ্গিক স্যার। অর্থাৎ এখানে বিশেষজ্ঞ যে সকল পরীক্ষা নিরীক্ষা করার মতো আবার সেটি হতে পারে আঙ্গুল, মানে হাতের ছাপ, পায়ের ছাপ বা আঙ্গুল বা হস্তলিপি সম্পর্কে, কিংবা আহ এখানে এখানে তোমার কিন্তু আগ্নেয়াস্ত্র সম্পর্কে কিন্তু বলা হয়েছে, কলা বিষয়ে বলা হয়েছে, কোনো বস্তুগত সাক্ষ্যের বিষয়ে বলা হয়, এভাবে 13টা বিষয় বলা হয়েছে। তো বলছে এই সর্বমোট সকল 13টা স্যার। এই সকল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যে ব্যক্তি আদালতে মতামত দিয়ে থাকেন, এই মতামতটাই আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? আমার কথা জি বুঝছো? স্যার, হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছি স্যার। এই বিষয়টা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আচ্ছা, এখন এখানে আমি যে কথাটা বলছি এর কোনো অবস্থাতে কিন্তু এই বিষয়গুলো মানে আমরা যেটা দেখি, এর সাথে কি আর কোনো ধারা দেওয়ার সুযোগ আছে? না স্যার। না স্যার। তার মানে একজন বিশেষজ্ঞের মতামত সম্পর্কে এখানে একজন বিশেষজ্ঞ মতামত তিনি প্রদান করতে পারেন 13টি বিষয়ে, সেটি সাক্ষ্য আইনে 45 ধারায় উল্লেখ করা আছে। একটা প্রশ্ন এখানে আছে যে, দেখো যতগুলো প্রশ্ন আসে, দেখো বিগত সালের প্রশ্নগুলো দেখলে কিছু কিছু প্রশ্নের মধ্যে আমাদের খুব একটা নজর দেওয়া উচিত। এই বিশেষজ্ঞের মতামত প্রায় পরীক্ষায় আসছে। পুলিশ হেফাজতে মৃত্যু হলে ডিউটি অফিসারের করণীয় কি, বা পুলিশ অফিসারের করণীয় কি, বা অফিসার ইনচার্জের করণীয় কি, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় আসছে। তা আমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমাকে গুরুত্ব দিতে হবে, কোনটা দিতে হবে না। হঠাৎ করে রাত্রেবেলা একজন একটা প্রশ্ন বললো, এই প্রশ্ন মনে হয় এইটা আসবে, এই ফালতু প্রশ্ন না। আমরা দেখবো কাগজ কলমে কোনগুলো আসছে, কারণ এই কর্তৃপক্ষ তাই দেখেন যে কোনটা গুরুত্বপূর্ণ। কারণ সাক্ষ্য আইনের 11 ধারা, 45 ধারা, 24, 25, 26, 30 ধারা এবং 32 ধারা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 35 ধারা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু কিছু আছে যে যেগুলো আসলে সবসময় পরীক্ষায় আসে, তাহলে আমাদেরকে সেগুলোর প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। যেমন এখানে প্রশ্নটা আবার সেই প্রশ্ন আসছে যে, পুলিশ হেফাজতে দস্যুতা মামলার একজন আসামির মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দস্যুতা মামলার একজন আসামির মৃত্যু হয়েছে, তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় আলোচনা করুন। অর্থাৎ পুলিশ হেফাজতে যে দস্যুতা মামলার আসামিটা মারা গেছে, এই সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? আপনি কি করবেন? এখানে কি আমরা পিআরবি 302 এর দেব? জি স্যার, পিআরবি 302 এর কারণ হলো, এখানে যেহেতু তদন্তকারী কর্মকর্তার কথা বলেছে, তাহলে আমরা ওই কথাটাই লিখবো যে পিআরবি 302 এর খতে উল্লেখ করা আছে, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশের প্রথম কাজ হবে, প্রথম কিন্তু আমি পুলিশের কথাটা বলবো, যে পুলিশ হেফাজতে কোনো দস্যুতা মামলার আসামির মৃত্যুবরণ করলে পুলিশের প্রথম কাজ হবে পিআরবি 302 এর বিধি অনুসরণ করে কি জেলা ম্যাজিস্ট্রেটকে বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা, এবং আমি এই বিষয়টি সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে যে বিষয়টি করব, ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত এই বিষয়টি আমি সিআরপিসির একটা 74 ধারা অনুসরণ করে পুরোতল প্রতিবেদন প্রস্তুত করব। যেহেতু সে দস্যুতা মামলার একজন আসামি ছিল, সে কারণে তার সাথে যে আসামিগণ যদি থাকে বা হাজতখানায় যে অন্যান্য আসামিরা আছে, তাদের জবানবন্দি আমি আলাদা কাগজে লিপিবদ্ধ করব। এবং এই দস্যুতা মামলার যেহেতু আসামি, এই সংক্রান্তে আদালতকে এই দস্যুতা মামলার আসামি যেহেতু মৃত্যুবরণ করেছে, এই মামলাটি যে আদালতে বিচারাধীন আছে সেখানে আমি প্রতিবেদনের মাধ্যমে অবহিত করব। কারণ এটা মামলার আসামি, সে যে মারা গেছে, তাহলে তোমার আয়ত্ত তো জানাতে হবে না? মৃত্যু সনদপত্র, মৃত্যু সনদপত্র, পুরোতল প্রতিবেদন সহ সংশ্লিষ্ট আদালতকে তুমি অবহিত করবা।
বিষয়টা বুঝতে পারছো? তোমাকে কিন্তু এখানে এখানে দেখো, তোমাকে কিন্তু এখানে একটা ম্যাজিক লাগানো হয়েছে। তুমি বলতে পারবে না সুরতাল করে হাসপাতালে পাঠাবো, এ করবো সে করবো, ম্যাজিস্ট্রেট যেভাবে দেয় সেভাবে। এই প্রশ্নটাই বলেছে যে একটা ডাকাতি মামলার আসামি থানা হাজতে মৃত্যুবরণ করেছে, তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? যদি তদন্তকারী কর্মকর্তা না থাকতো, পুলিশের কথাটা উল্লেখ থাকতো, তাহলে কিন্তু কার্যক্রমগুলো চলতো। তাহলে এখানে তদন্তকারী কর্মকর্তার করণীয়টা কি হবে? তদন্তকারী কর্মকর্তার করণীয় হবে ওই আসামির শরীরে পরিধেয় যে জামা কাপড় গুলো আছে, অর্থাৎ পোস্টমর্টমের পর এগুলো আলামত হিসেবে জব্দ করা, এবং আশেপাশে যদি কোনো আলামত থাকে সেটাও তিনি জব্দ করবেন। এবং এই আসামিটা যে মামলার আসামি, অর্থাৎ যে আদালতে মামলাটি বিচারাধীন আছে, সেই আদালতে সে কি করবেন? স্থূলতাল প্রতিবেদন এবং মৃত্যুর সনদপত্র সহ সংশ্লিষ্ট আদালতে আসামি মৃত্যুর বিষয়টি অবহিত করবেন। এখানে কিন্তু ওই ম্যাজিস্ট্রেট এসে যে নির্দেশ দেয়, এ দেবো সে দেবো, সেটা কিন্তু এখানে চলবে না। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কি আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। যদি প্রশ্নটা আসে যে একটি জি ডাকাতি স্যার। মামলার আসামি থানা হেফাজতে মৃত্যুবরণ করেছে, অফিসার ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? তাহলে কিন্তু আপনাকে 302 খ দিয়ে শুরু করে এটা করব সেটা করব, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করব, এবং এই মামলাটি যে আদালতে বিচারাধীন, সেই মামলা তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন মাধ্যমে আলাদা আদালতে জানানোর জন্য নির্দেশ প্রদান করব। কথাগুলো ঠিক এরকমই হবে। তাই বলে ওই পুলিশ হেফাজতে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, পুলিশের করণীয় কি? আর একজন ডাকাতি মামলার আসামি মারা গেছে, তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার, শুধু একটা কথাই চেঞ্জ হবে স্যার। একটা কথা না, এখানে তোমার মাথার মধ্যে বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি না খাটালে তুমি নাম্বারটা পাবে না। প্রশ্ন আসলো যে ডাকাতি মামলার আসামি মারা গেছে, আবার যদি এরকম হয় কোন ব্যক্তি একটি ঘটনা সংক্রান্তে, ডাকাতি ঘটনা সংক্রান্তে থানায় এজাহার দায়ের করতে এসে থানা হেফাজতে মৃত্যুবরণ করলে আপনি ডিউটি অফিসার হিসেবে আপনার করণীয় কি? ওই পুলিশ হেফাজতে মারা গেলে করণীয় কি? কিন্তু এখানে যেহেতু বলেছে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি, আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি আদালতের স্যার। রিপোর্ট জমা করতে কোনো ধারা লাগে স্যার? ইয়েতে সব পুলিশের জায়গায় ধারা তো তুমি পাবা না, ধারা তুমি স্যার। কোথায় পাবা? খালি ধারা খুঁজো কেন? কথা কি ধারার সাথে কথা হয়? এই যে পুলিশের তোমরা এই যে বললাম তো যে তোমাদের দাবি দাবা কত কিছু তোমরা দিছো, একটা ধারা লিখতে পারছো? প্রত্যেকটার এগেনস্টে তোমাদের আইন উপস্থাপন করা লাগতো যে স্যার এই আইনে এইটা আছে, এটা এটা সংশোধন করলে মনে হয় এটা ভালো হতো। বললাম না, কনস্টেবল যখন বুদ্ধি দেয় কনস্টেবলের মতোই। ওই যে কি সাব ইন্সপেক্টর আছে ঈশা খা না কি খা, তার ল সেন্টার আছে, উনি মাতব্বরি ওই ধরা তো খাবেই সবগুলো, এর কোনো কাজেও হবে না। যৌক্তিকতা আছে, দাবি এতগুলো লাগে না তো, এগুলো তো সবই কল্যাণ সভার মাধ্যমে পারে। টুটি টুটির বিষয়টা কল্যাণ সভার মাধ্যমে দিলে পুলিশ হেডকোয়ার্টারে এমনি আলোচনা করে। এখন দেখা যাচ্ছে এগুলো অনেক আগেই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো যেমন সার্জেন্টদের বিষয়টি বলা আছে, সার্জেন্ট সাব ইন্সপেক্টর হতে চায়, তাহলে এটিএসআই কে কেন তারা সহকারী সার্জেন্ট হিসেবে নিতে চায় না? কথাটা কি বুঝতে পারছো? তো এই দাবি দেওয়ার মতো করে বুঝলে হবে না, এখানে তোমাকে মাথার মানে ধাঁধা খাটাও এরকম কাজ করতে হবে, বুঝতে পারছো? পুলিশ কি সাক্ষী তলব করতে পারেন? হ্যাঁ বলো, কি রোল কিছু বলবা? রোল? না স্যার। আচ্ছা, আর, পুলিশ কি বুঝছি স্যার, ওটা দাঁড়ান না আমি। পুলিশ কি সাক্ষী তলব করতে পারেন? জি স্যার, পারেন স্যার। স্যার পারেন। দেখো, এই কথাটা যখন বলা হবে তখন কিন্তু তোমার এই ধারা ওই ধারাগুলো আসবে না। হ্যাঁ, পুলিশ সাক্ষী তলব করতে, কোন কোন কারণে পুলিশ সাক্ষী তলব করতে পারেন, বা পুলিশ কর্তৃক সাক্ষী তলবের ক্ষেত্রগুলো আলোচনা করুন, বা পুলিশ কখন সমন জারি করতে পারেন, পুলিশ কর্তৃক সমন জারির
ক্ষেত্র আলোচনা করুন। পুলিশ সমন কখন জারি করতে পারেন, কোন ধারা বলে পুলিশ পারেন, কি কোন ধারা বলে পারেন? স্যার স্যার 94 প্রথমে 94 ধারা পারে স্যার, 94 স্যার 160 ধারা পারে, 94 100। ধারায়। 94 ধারা কি কারণে পারেন পুলিশ? কি কারণে পারেন? নাই, শেষ। দলিল হাজির অবৈধ করার জন্য, দলিল হাজির করার জন্য এইভাবে স্যার। তোমার অবৈধ এইভাবে দেখলে ওই পাঁচ থাকলে অর্ধেক মার্ক পাবা। তোমাকে বলতে হবে যে সিআরপিসি 94 ধারা উল্লেখ করা আছে, কোন মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের স্বার্থে বা তদন্তকালে তিনি যখন জানতে পারেন যে এই মামলার সংশ্লিষ্ট কোনো কাগজপত্র কিংবা কোনো দলিল কোনো ব্যক্তির দখলে আছে, যে ব্যক্তির দখলে আছে তাকে তিনি এই কাগজপত্রগুলো হাজির করার জন্য সিআরপিসি 94 ধারা অনুযায়ী সমন বা নোটিশ প্রদান করতে পারেন। কথাটা ক্লিয়ার? তা এগুলো, এই ভাষাগুলো বলে দিবে কে? এই কথাগুলো তো স্যার তোমাদেরকে বলতে সমন আর হবে। নোটিশ একটা, হ্যাঁ, কি সমন এসে? আর নোটিশ এক, সমন এবং নোটিশ যাহাই একই সমন জিনিস হবে তাহাই স্যার? নোটিশ। সমন এবং নোটিশ এই পুলিশের এই ক্ষেত্রে, সমন মানে কি তোমাকে তলব করেছি, বিষয়টা বুঝতে পারছো? নোটিশ স্যার আবার এমনও হতে পারে, পুলিশ কি সাক্ষীকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য পত্র দিতে পারেন? হ্যাঁ পারেন, এই ধারায় পারেন। সিআরপিসির এরপরে কোন ধারায় পারেন? 174 পারে স্যার। ঘোড়ার ডিম। এরপরে কোন ধারায় পারেন? 160। কেন 100 একশো 103 কি হয়েছে? 103-1 স্যার, 103-1। ওইভাবে পরীক্ষা দিও, পরীক্ষার সামনে রাত পোহালে পরীক্ষা, ওইভাবে দিও। তাহলে কিভাবে লিখতে হবে 103-1 কিভাবে লিখতে হবে জসিম? কি ইমরান, কিভাবে লিখতে হবে? শর্টকাট বল, উত্তর দিবা। সিআরপিসি 103-1 ধারা বিধান মোতাবেক যদি কোনো স্থানে তল্লাশির ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার তদন্তকারী কর্মকর্তা ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিকে তল্লাশি করার কাজে হাজির থাকার জন্য সমন বা নোটিশ প্রদান করতে পারে। ঘোড়ার ডিম হবে না, তোমার কথাটা হবে যে সিআরপিসির 103-1 ধারায় উল্লেখ করা আছে, তল্লাশি পরোয়ানা বলে কোনো পুলিশ অফিসার কোনো স্থান তল্লাশি করতে যাওয়ার পূর্বে তল্লাশি কাজে উপস্থিত থাকার জন্য সাক্ষী হিসেবে দুই বা ততোধিক ব্যক্তিকে নোটিশ প্রদান করতে পারেন। অর্থাৎ তল্লাশি পরোয়ানা বলে যে পুলিশ অফিসারটা তল্লাশি করতে গেছেন, এই তল্লাশি কাজে সাহায্যের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসার দুই বা ততোধিক ব্যক্তিকে তল্লাশি কাজে উপস্থিত থাকার জন্য নোটিশ বা সমন প্রদান করতে পারেন বা পত্র দিতে পারেন। এরপরে কখন পারেন একজন পুলিশ অফিসার? সিআরপিসির 160 ধারা অনুযায়ী। তাহলে 160-এ কি বলা আছে? যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি জানতে পারেন যে যে মামলাটি তিনি তদন্ত করতেছেন এই মামলার ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি জানেন বা অবগত আছেন, সেই ব্যক্তিকে তার সম্মুখে ঘটনা সম্পর্কে বর্ণনা দেওয়ার লক্ষ্যে সিআরপিসি এর 160 ধারা অনুযায়ী সমন বা নোটিশ বা পত্র প্রেরণ করতে পারেন। এরপরে পুলিশ কখন পারেন? সিআরপিসির 175 ধারা অনুযায়ী। আচ্ছা, হত্যা মামলা, হত্যা মামলার ঘটনা সম্পর্কে একজন ব্যক্তি জানেন, তাকে একজন পুলিশ অফিসার সাক্ষী হিসাবে তার সম্মুখে হাজির হওয়ার জন্য কত ধারা অনুযায়ী সমন দিতে পারেন? 160। 175 স্যার। 175। 160, 175 হবে না, 160 হবে।
এই জন্য বললাম যে মামলার ঘটনা সম্পর্কে। এই যে শোনো, কথা নাই বার্তা নাই স্যার, আমি 5 বার পরীক্ষা দিলাম, আমার ভাগ্যে নাই স্যার, তুমি তো বুঝোই না, হবে কেমনে? 175-এ তো হত্যা মামলার কথা বলে নাই, তারা অপমৃত্যুর অপমৃত্যু কথা বলা মামলার কথা হয়েছে, বলছে। অপমৃত্যুর ঘটনার কথা জি বলা স্যার। হয়েছে। ওই মৃত্যু ব্যক্তির মৃত্যু সম্পর্কে কেউ জানে, তাকে পুলিশ অফিসার তার সম্মুখে হাজির হওয়ার জন্য নোটিশ দিতে পারেন। কিন্তু সুরতহাল কাজে যদি কাউকে হাজির হওয়ার জন্য কোনো পুলিশ অফিসার তাকে সমন দেন, সেক্ষেত্রে কিন্তু 175 হবে না। এগুলো অনেক বিষয় আছে। অর্থাৎ একজন পুলিশ অফিসার অপমৃত্যু মামলার তদন্তকালে তিনি যদি জানতে পারেন যে যে অপমৃত্যুর ঘটনাটি তিনি তদন্ত করতেছেন, এই অপমৃত্যুর ঘটনার সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছেন, তাহলে এই পুলিশ অফিসার সেই ব্যক্তিকে সিআরপিসির 175 ধারা অনুযায়ী নোটিশ, সমন বা পত্র প্রদান করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? সঠিক স্যার, বুঝতে পারছি। এখানে প্রত্যেকটা প্যারা প্যারা করে লিখতে হবে। দেখো আমাদের ভুল কিভাবে হয়। সমন বলতে কি বুঝেন? পুলিশ কখন সমন জারি করতে পারেন, সমন জারির পদ্ধতি আলোচনা করুন। অনেকে আছে সমন কাকে বলে, সিআরপিসির 68 ধারা তো আছেই, 68 থেকে শুরু করে 74 লিখে দিছে, তারপরে মাথা নষ্ট হয়ে গেছে কিরে, মাঝের কথাগুলো তো আবার অন্যটা। তার মানে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, সমন কাকে বলে, পুলিশ কখন সমন জারি করতে পারেন, সমন জারির পদ্ধতি আলোচনা করুন। তার মানে কি? অনেক বড় প্রশ্ন, তোমাকে বুঝতে হবে কি কি জানতে চাচ্ছে। এই সমনের প্রশ্নগুলো, যে সমন বলতে কি বোঝেন, পুলিশ কখন সমন জারি করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সমন জারির পদ্ধতি দিয়ে দিচ্ছে, কি তাই করে না? কি আমি 69 থেকে 74 হ্যাঁ, আমি দেখছি বাস্তবতা এরকম সব কিন্তু। দেয় স্যার। তো এই যে এই জন্য বলছি যে প্রশ্নগুলোকে বুঝতে হবে, বুঝতে পারছো? একজন মহিলার, গ্রেপ্তারকৃত একজন নারীর দেহ তল্লাশি কালে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? আবার এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে একজন নারী পুলিশ কর্মকর্তা হিসেবে বা নারী পুলিশ অফিসার হিসেবে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। তার মানে তুমি যাতে দৌড়ে গিয়ে 52 ধারাটা দাও, কারণ নারী যদি কোনো নারীর দেহ তল্লাশি করেন, সেক্ষেত্রে 52 ধারা আসার কোনো সুযোগ নাই। আমাদের লোকজন লাভ দিয়ে কিন্তু 52 ধারায় চলে যাবে, সিআরপিসি 52 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? সঠিক স্যার। যদি প্রশ্ন আসে যে একজন নারীর দেহ তল্লাশি করার পদ্ধতি আলোচনা করুন, তাহলে বুঝতে হবে এই প্রশ্নটা সিআরপিসির 52 ধারার প্রশ্ন। কিন্তু যদি প্রশ্ন আসে যে একজন নারী পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত একজন নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, তো তোমরা সবাই লাভ দিয়ে 52 ধারায় যাবা, নারীর দেহ তল্লাশি করতে গেলে তো 52 ধারাই হইব। কিন্তু না, একজন নারী হোক কিংবা পুরুষ হোক, যার দেহই তুমি তল্লাশি করার প্রয়োজন মনে করো না কেন, সিআরপিসির 51 ধারায় তার দেহ তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু কথা বলা হয়েছে যে যার দেহ তল্লাশি করার প্রয়োজন তোমার দেখা দিয়েছে, সেই ব্যক্তিটা যদি নারী হয়, তাহলে অপর আর একজন নারীকে দিয়ে তার দেহটা তল্লাশি করাতে হবে। কিন্তু নারী অফিসার যদি কোনো নারীর দেহ তল্লাশি করেন, তাহলে কি সে সিআরপিসির 52 ধারা অনুসরণ করে তল্লাশি করবেন? না স্যার, 51 না দ্বারা স্যার। অনুসরণ করে চলবে। এই প্রশ্নটা তুমি আজকে পরীক্ষা দাও, দেখবা যে অনেক লোকজন এটাতে উল্টাপাল্টা উত্তর দিয়ে দেবে। আমার কথা কি বুঝতে পারছো? সঠিক স্যার, বুঝতে পারছি স্যার। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। শোনো, আর একটা কথা বলি, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসগুলো মনে রাখবা। শোনো,
যদি আমরা একটা অনেক সময় কথা বলি যে যদি মরি তাহলে সবাই একসাথে মরবো, বাঁচলে সবাই একসাথে বাঁচবো। এগুলো অনেক ক্ষেত্রে আসলে চলে না। এই যারা মারা গেছে ওরা যদি একাই একাই পালানোর চেষ্টা করতো তাহলে এতগুলো লোক মারা যেত না। বুঝতে পারছো? এগুলো কিন্তু একটা টেকনিক। আবার অনেক ক্ষেত্রে ছত্রভঙ্গ হওয়াও যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবো। আমি কি কথা বললাম তোমরা হয়তো বোঝো নাই। আচ্ছা, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন অপরের দ্বারা তল্লাশি করাতে পারেন? এটা কোন ধারা? থানার অফিসার ইনচার্জ কখন অপরের দ্বারা তল্লাশি করাতে পারেন? 166 এক স্যার। সিআরপি। আর একটা হচ্ছে সেটা কি? কি এসে মালিকুল? না কিছু না স্যার, ওইটা বলছিলাম স্যার। কোন ধারা? এটা আরে 166(3) হবে না স্যার? 166(3) হবে না স্যার? আরে না, এইগুলো প্রশ্ন মনে রাখতে হবে যে একজন থানার অফিসার ইনচার্জ কখন অপর থানার একজন অফিসার ইনচার্জের মাধ্যমে তল্লাশি কার্য পরিচালনা করতে পারেন। তখন আমরা কি লিখবো? সিআরপিসির 166(1) ধারা অনুযায়ী একজন অফিসার ইনচার্জ তার থানার ঘটনা সংক্রান্তে অপর আরেক থানার অফিসার ইনচার্জ কর্তৃক তল্লাশির ব্যবস্থা করতে পারেন। কি কারণে? যখন তিনি মনে করেন যে সে থানায় তল্লাশি করতে গেলে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নাকি? যাক, যদি কখনো প্রশ্ন আসে, আমলযোগ্য এবং আমলের অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় বর্ণনা করুন। প্রথম হলো কি? আমলযোগ্য ও আমলের অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় বর্ণনা করুন। কি দায়িত্ব পালন করবেন রুহুল? তোমার কিন্তু বেশি জরুরি। আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? কি উত্তর লিখবো আমরা? স্যার 139 থেকে 51 দিব স্যার। বাবারে, তোর আল্লাহর হস্তে মাফ করে দিস রে, ভালো করে পড়িস। তোমার এই যে নতুন 49 থেকে 51 স্যার। না, তোমার এগুলো সঠিক না। কি করবে আইনুল? স্যার, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত অফিসার সিআরপিসি 154, পিআরবি 243 বিধি মোতাবেক একখানা এজাহার গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করবেন স্যার। রুজু করে তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী নিয়োগ করবে। কর্মকর্তা নিয়োগ করবেন। শেষ। সিআরপিসির 155 ধারা অনুযায়ী আমলের অযোগ্য কোনো অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্তির পাওয়ার সাথে সাথেই তিনি বিষয়টি থানার জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং অভিযোগকারীকে এর একখানা কপি দিবেন। এটাই তো নাকি? জি স্যার। এখানে কিন্তু দেখো, এখানে কথাটা আছে। কথাটা হলো অনেকে কিন্তু আবার অন্য কাজ করবে। কি কাজ করবে? যে এইটা মনে হয় তদন্ত পদ্ধতি চাইছি না, আসলে কিন্তু প্রশ্ন হলো যে আমলযোগ্য অপরাধের সংবাদ এবং আমলের অযোগ্য অপরাধের সংবাদ, আমলযোগ্য কিংবা আমলের অযোগ্য এই জাতীয় সংবাদ প্রাপ্তির পর থানার অফিসার ইনচার্জের করণীয় কি? তো সিআরপিসির 154 ধারা এবং পিআরবি 243 যদি আমরা পর্যালোচনা করি, সেখানে যে কথাটি বলা আছে যে আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্তির সাথে সাথেই তিনি অনতি বিলম্বে একখানা নিয়মিত মামলা রুজু করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। সিআরপিসির 154 এবং পিআরবি 243 উল্লেখ করা। এরপর কি করতে পারেন? এখানে কিন্তু ওই প্রশ্নের মতো এ করব সে করব, যায় রোগ ধরবো মারবো, এটা কিন্তু জানতে চায় নেই। অফিসার ইনচার্জের করণীয় কি? কারণ তদন্তকারী কর্মকর্তা কি করবে সেটা তদন্তকারী কর্মকর্তার করণীয়। নাজমুল, সাউন্ড বন্ধ করো, শব্দ আসতেছে। তো জানতে চাচ্ছে যে এখানে ইয়ার অফিসার ইনচার্জের করণীয় কি? ধর্তব্য বা আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তি। তাহলে মামলা রেকর্ড করলেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করলেন। এখন আমলের অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর করণীয় কি? একইভাবে সিআরপিসির 155 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, 55 একে বলা আছে যে আমলের অযোগ্য অপরাধের কোন সংবাদ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্তির সাথে সাথে তিনি কি করবেন, বিষয়টি গ্রহণ করবেন এবং থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন এবং এই অভিযোগকারীকে এক কপি প্রদান করবেন এবং তাকে, এই অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করবেন। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আরেকটা কথা এখানে আসতে পারে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়টি তদন্ত করার প্রয়োজন মনে করলে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ, এর বাইরে আর ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো করণীয় নাই। আমরা হুদাই এ করবো সে করবো এ না, এটা সুযোগ নেই। আইনে যা জানতে চাচ্ছে আমি তার বেশি দেবো। আচ্ছা, এখন আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? আমি এই জন্য একটা কথা বলেছিলাম যে পুলিশ হলো খাজা বাবার দরবার। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না, পুলিশের কাছে গেলেও কেউ খালি হাতে ফেরে না। মানে কেন কথাটা? পুলিশের কাছে কোনো ব্যক্তি যাওয়া মাত্রই পুলিশ সিআরপিসি এর 154 ধারা অনুসরণ করে যদি আমলযোগ্য অপরাধের সংবাদ হয় তাহলে মামলা রেকর্ড করে তাকে বিদায় করবেন, ভাইজান আপনার অভিযোগ আমি গ্রহণ করেছি। আর যদি জেনারেল ডায়েরি করার মতো সংবাদ হয়ে থাকে আমলের অযোগ্য, তাহলে জেনারেল ডায়েরি করবেন। তার মানে পুলিশের কাছে কোনো ব্যক্তি গেলে খালি হাতে ফিরবেন না, অর্থাৎ তার আবেদনখানা পর্যালোচনা করে যে চিকিৎসা দেওয়ার কথা খাজা বাবার দরবারের মতো সে চিকিৎসা দিতে হবে। যদিও আমরা বাস্তবে এগুলো করি নাই, এখনো করি না। আমাদের শত শত ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভাইয়েরা নিহত হয়েছেন, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক, তারপরেও কিন্তু আমরা এখনো সংশোধন হই নাই। তবে সংশোধন হবো জানি না, তবে আমরা চেষ্টা করবো সবাই আস্তে আস্তে, আমার কাছে যারা ক্লাস করে তারা যেন সংশোধন হয়। আস্তে আস্তে আমরা সবাই তাদেরকে উৎসাহিত করব সংশোধন হওয়ার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে করণীয় কি? আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, পুলিশ মামলা নিতে বাধ্য। তদন্তে যাবেন কি যাবেন না সেটা পুলিশের ইচ্ছা। তদ্রূপ এই আমাদের বর্তমানে যে সকল মামলা রুজু হয়েছে, এই সকল মামলার কোনটাতে পুলিশ তদন্তের দিকে অগ্রসর হবেন, কোনটার দিকে তদন্তের দিকে অগ্রসর হবেন না, নিতান্তই সেটা পুলিশের বিষয়। সেখানে কিন্তু এমন কিছু বলা নাই যে পুলিশকে যেতে হবে। এখন তার মানে কি তাই বলে কি তদন্ত থেকে বিরত থাকবেন এরকম, মানে ঘটনাস্থলে যাবেন তা না। তদন্ত থেকে বিরত থাকা মানে আসামি গ্রেপ্তার থেকে বিরত থাকা। আনুষঙ্গিক তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন, কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন, আলামত থাকলে জব্দ করবেন, ঘটনাস্থলে খসড়া মানচিত্র সূচি অঙ্কন করে সবকিছু করবেন। শুধু আসামি গ্রেপ্তার থেকে তিনি ইচ্ছা করেই বিরত থাকতে পারবেন না। আর যদি তিনি মনে করেন, তাহলে এখানে কি বলা আছে যে সন্দেহের সৃষ্টি হলে সিআরপিসির 157 কথাতে বলা আছে, ক একশো এবং খ। 257 হ্যাঁ 157 এবং পিআরবি 57 কি বলা আছে এখানে? সিআরপিসি 157 এবং পিএর বিধি পর্যালোচনা করে দেখা যায় যে যখন কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় প্রাপ্ত হন তখন অফিসার ইনচার্জ দেখেন যে অপরাধটি গুরুতর প্রকৃতির না, তাহলে সে তদন্ত থেকে বিরত থাকতে পারে। এবং ক্ষয়ে বলা আছে যদি আমলযোগ্য অপরাধের ঘটনাটি তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ না থাকে তাহলে সে তদন্ত থেকে বিরত থাকতে পারবে। এখানে কিন্তু হত্যা মামলার কথা বলা নাই, ডাকাতি মামলার বলা নেই, কোনো মামলা। এখানে তদন্তকারী কর্মকর্তাকে অডেল ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ অর্থাৎ অফিসার ইনচার্জ থানার প্রধান। এখানে যে কথাটা বলা আছে যে তিনি যদি দেখেন যে এই মামলাটি তদন্ত করিবার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, সেক্ষেত্রে আরেকটা কি, একটা হলো স্যার যদি গুরুতর প্রকৃতির না হয়, আর ক্ষয় হলো স্যার গুরুতর। যদি তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ না তবে থাকে। এখানে আর করণীয় আছে আবার, তদন্তকারী কর্মকর্তা কি কারণে মামলা তদন্তের দিকে অগ্রসর হচ্ছেন না, সেটা মানে ডায়েরিতে নোট করতে হবে স্যার। তদন্তের নোট থেকে করে বিরত বাদীকে আছেন, অবহিত করতে হবে। এটা কিন্তু মামলার যিনি অভিযোগকারী তাকে কিন্তু অবহিত করতে হবে। বিষয়টা বোঝা গেছে? কি আছে স্যার এই কথাটা হ্যাঁ স্যার? হ্যাঁ ইমরান। বললাম স্যার এই কথাটা 157 উল্লেখ করা আছে কি কারণে তদন্ত করা হবে সেই হ্যাঁ বিষয়ে এখানে বাদী বলা মামলার আছে, বাদীকে অবগত করতে। হ্যাঁ
এই বিষয়টা, এবং বাদীকে কিন্তু মৌখিক ভাবে না, লিখিত আকারে অবহিত করতে হবে, এবং ওরই একটা কপি অর্থাৎ নোটিশের কপি তদন্তকারী কর্মকর্তা মামলার কেস ডকেটে সংরক্ষণ করবে। আমার কথা বুঝতে পারছো? আর এখানে স্যার আরেকটা কথা আছে যে পিআরবিতে যে 40 40 এর মোতাবেক বিবাদীকে জানাবে কেন করলো বিধি না, ফরম নম্বর আমার কথা 40 এটা বিবাদীকে জানাবে, এখানে ফর্মের কথা বিবাদী বলতে বিবাদী না, বাদীকে জানাবে। বিবাদীকে জানাবে কেন? বাদিকে স্যার, সরি, বাদিকে। বিবাদীকে জানাবে কেন? আচ্ছা, যা। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্ন হলো এই মামলার বাদীরে আমি জানাবো যে মামলা থেকে আমরা তদন্ত আমরা করতেছি না, তো এই ওইটা না, মামলার আপনি ভবিষ্যতে বলবেন যে শেষ তোমাকে পর্যন্ত লিখতে হবে যে অনিবার্য কারণে আপনার মামলাটি তদন্ত করা থেকে বিরত রয়েছি বা বিরত থাকা হলো। মামলাটা শেষ করতে হবে কিভাবে, এটার কোনো পদ্ধতি আছে কিনা স্যার, জানা সবকিছু আছে কিনা? মামলা তো শেষ করতে পারবা। এখানে কিভাবে স্যার? মামলা তদন্ত থেকে বিরত থাকা মানে এই নয় যে মামলার ঘটনাস্থলে তুমি যাবতীয় কর্মকাণ্ড করবে, শুধু আসামি গ্রেপ্তার করতে পারবে না। বিষয়টা বোঝা গেছে? পরেই তো নাকি স্যার? তুমি তদন্ত থেকে বিরত থাকলে তার মানে মামলা তো সারা জীবন কি পড়েই থাকবে? না, না স্যার। সব কার্যক্রম করবা, শুধুমাত্র আসামি গ্রেপ্তার ব্যতীত। বিষয়টাকে বুঝতে পারছো? যদি কখনো প্রশ্ন আসে একজন পুলিশ অফিসার কি একজন স্যার, একটা মামলার আসামিকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে পারেন? স্পষ্ট পারেন? স্যার, কি বলো? স্যার আমি তদন্তকারী কর্মকর্তা হিসাবে যখন মামলার তদন্তে জানতে পারবো যে একজন আসামি এই ঘটনার সাথে জড়িত না অথচ এজাহারে নাম আছে, আর তখন আর তদন্তকারী সেক্ষেত্রে কর্মকর্তা। জড়িত নয় মর্মে তাকে তুমি চার্জশিট থেকে বাদ দাও, ফাইনাল রিপোর্ট তার বিরুদ্ধে দাও, কোনো যায় আসে না। কিন্তু এখানের প্রশ্ন ওইটার সাথে এটার না। এখানে স্যার প্রশ্নটা আমি হলো তো। তোমার এটা বলা যাবে না। সে তুমি নিজে মনে করেছো যে এই মামলাটা তদন্ত থেকে বিরত থাকার প্রয়োজন আছে, বাদীকে জানাবা, তার মানে এই নয় যে তুমি মামলার কেস ডায়েরি না লিখে মামলাটা পোটলা করে রাখবা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তদন্ত কখনোই বন্ধ রাখা যাবে না, তদন্ত তদন্তের মতোই চলবে, কিন্তু তদন্ত থেকে বিরত থাকার শব্দ হলো এটাই, তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেপ্তার থেকে বিরত থাকবে। বিষয়টা কি বুঝতে পারছো? স্যার বুঝছি, বুঝছি স্যার। তা তুমি তাহলে মামলা নিষ্পত্তি করবা কিভাবে? ওটা তো সারা জীবন পেন্ডিং এ থাকলো নাকি? হ্যাঁ, উম, না স্যার, মামলা শেষ হবে স্যার, মামলা শেষ করব। আমি বলতে চাইছিলাম স্যার যে ওইটার আমি সুযোগ আমার নাই, কথা তোমারও বলতেছি। কথা সুযোগ নাই। তুমি তদন্ত করে দেখলা যে এটার আসামি দোষী নয়, সেটা তোমার আলাদা বিষয়, তুমি কি দিবে। এখানকার কথা যে প্রশ্ন সেটা তোমাকে দেখতে হবে। তুমি বুঝছি যখন স্যার। তদন্ত করে দেখলা আসামি মামলার সাথে তার সম্পৃক্ততা নাই, যদি মনে করো যে বাদী এই মামলার আসামিকে হেয় প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে মামলাটি দিয়েছে, সেক্ষেত্রে বাদীর বিরুদ্ধে 211 হবে, কিন্তু সে প্রশ্ন তো এটার সাথে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার, দেখা বুঝছি গেল স্যার। দেখা গেল একটা মামলায় 10 জন আসামি, তার মধ্যে 3 জন আসামির নামে অভিযোগ প্রমাণিত হয়েছে, 7 জনের নামে অভিযোগ প্রমাণিত হয় নাই। তখন তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? তদন্তকারী কর্মকর্তা এই এজাহার নামে অপর 7 জন আসামির সম্পর্কে কি লিখবেন? লিখবেন যে এই মামলার আসামি তদন্তকালে সাক্ষ্য প্রমাণে সার্বিক পর্যালোচনায় এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো, এই তো নাকি? নট সেন্ট অফ ইন সিএস, এটা জি বুঝো স্যার, তো? জি স্যার। অর্থাৎ কাদেরকে সিএস যুক্ত করা হলো, কাদেরকে করা হলো না, কেন তাদেরকে করা হলো, আর কেন এদেরকে করা হলো না, এটা তোমার সিএস এর মধ্যে ব্যাখ্যা দিতে হবে। তো এখানে আমরা যেটা জানতে চাচ্ছি যে একজন পুলিশ অফিসার ইনচার্জ কি, অফিসার ইনচার্জ কি কারণে আমলযোগ্য অপরাধ তদন্ত থেকে বিরত থাকতে পারে। বুঝা গেছে রুহুল? সে না বুঝলে আর বেশি করে বোঝানোর কিছু নাই। স্যার হ্যাঁ ওই যে দুই বাবা, তিনটা তোমার এই পয়েন্ট পেশাল যেটা পারে বললো লাভ যে নাই, আমার মামলা সময় নাই, তুমি মামলাটি বুঝবা না এটা তদন্ত বাবা। করার মতো
কোনো তুমি সিআরপিসির 157 একের ক, খ এবং 2 পড়ে নিও, ঠিক আছে? যে স্যার আমি পড়ছি স্যার, এই 157 এক আমি পড়ছি স্যার। ওকে, থ্যাংক ইউ, আর দরকার নেই। আচ্ছা, অপমৃত্যু মামলা কখন খুন মামলায় রূপান্তরিত হয়? দ্বিতীয়ত, অপমৃত্যু মামলা কখন খুনের মামলায় রূপান্তরিত হয়, অর্থাৎ একটি অপমৃত্যুর মামলা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়, কিভাবে হয় এটা আইনুল? স্যার, হুম। অপমৃত্যু মামলার যে পোস্টমর্টম হয়, সেই পোস্টমর্টম রিপোর্টে যদি বিশেষজ্ঞ ডাক্তারগণ লিপিবদ্ধ করেন যে ইহা অপমৃত্যু নয়, সে হত্যা করা হয়েছে, তখন ওই অপমৃত্যু মামলাটা খুন মামলায় রূপান্তরিত হয়। ওইভাবে তো হয় না, এখানে তোমার তো বুঝতে হবে, এখানে এখানে মানে তোমার স্পষ্ট কথাগুলো তো বলতে হবে কখন হয়। এখানে মূলত সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুসরণ করে যখন অপমৃত্যু মামলা তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য হাসপাতাল মর্গে লাশটি প্রেরণ করেন, হাসপাতালের চিকিৎসক ময়না তদন্ত শেষে ময়না তদন্ত রিপোর্টে বা পোস্টমর্টম রিপোর্টে যখন উল্লেখ করেন যে এই ব্যক্তিটির মৃত্যুটি অস্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ দেখা গেল বিষ পানে আত্মহত্যা করেছে বা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পাঠানো হয়। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল যে না, এটি আত্মহত্যামূলক ফাঁসি নয়, এটি হত্যামূলক ফাঁসি, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। তখন তদন্তকারী কর্মকর্তা কি করবেন, অর্থাৎ অফিসার ইনচার্জ এই পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির পর অফিসার ইনচার্জ একজন ব্যক্তিকে এই পোস্টমর্টম রিপোর্টটা হাওলা করবেন। হাওলা করার পর এই রিপোর্ট যার নামে হাওলা করবেন তিনি এটা পর্যালোচনা করে যদি দেখেন যে আসলে পোস্টমর্টম রিপোর্টে হত্যার কথা লেখা আছে, তখন তিনি একটি হত্যা মামলা রুজু করার জন্য নিজেই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগপত্র দাখিল করবেন, দুঃখিত, অভিযোগ দাখিল করবেন। আমার কথা বুঝতে পারছো? ওই সব ক্ষেত্রে ধারা ধারা খোঁজার কিছু নাই, বিষয়টা হলো যে যিনি পোস্টমর্টম রিপোর্টটা পর্যালোচনা করতেছেন অফিসার ইনচার্জের নির্দেশ মোতাবেক তিনি দেখলেন যে না, এটি হত্যাকাণ্ড পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে, তখন তিনি কি করবেন, ওই থানার অফিসার ইনচার্জের নিকট একটা হত্যা মামলা রুজু করার জন্য আবেদন করবেন। বিষয়টা ক্লিয়ার কি রোল? জি স্যার, জি স্যার। কি তোমরা করো নাই ইউনিট থেকে মার্ডার রেজাল্ট দেওয়া নেই থানায়? স্যার আমি একটা দিছি, ওই যে বাদী মামলা দিছিল, প্রথম দিছিল বাবা অপমৃত্যু, পরে মা আবার অভিযোগ দিচ্ছে, আমার দেওয়া লাগে না আমি ওটা। একটা দিলাম, ওই যে মায়া সাহেবের ছেলে ছিল দীপু, যে মারা গেল, ওই দীপুরে আমি মামলায় অ্যারেস্ট দেখালাম, তখন ছিল 2003 সন সম্ভবত, 2003 উত্তরা থানার মামলায় এরকম একটা ঘটনায় ওরা মারার পরে ওই পুকুরে ফেলে রাখছিল উত্তরখানের দিকে। পরবর্তীতে ইডি হওয়ার পরে যেটা মার্ডার কেস হলো, সেই মার্ডার কেসের আয়ু হলাম আমি, এরকম একটা আমিও পাইছিলাম। যাই হোক, আচ্ছা, এখন আপনি থানার একজন সাব ইন্সপেক্টর, অফিসার ইনচার্জের নির্দেশে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে জনৈক জরিনা বিবির জনৈক জরিনা বিবির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে দেখতে পেলেন তার শরীরে যে আঘাতের চিহ্ন আছে সেটি আত্মহত্যার চিহ্ন নয়। ধারণা করা হচ্ছে যে তাকে হত্যা করে গলায় রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে, গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এইরকম ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি, কি করতে হবে? এটা
আপনি একটা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে না এটি আত্মহত্যা না এটি হত্যা, তখন আপনি কি করবেন? কি রোল? স্যার আমি তো যথানিয়মে সুরতাল করব, সুরতাল করব, হুম। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করব, আর একটা হত্যা মামলা আহ, নিব অফিসার ইনচার্জ বরাবর। তাহলে আমরা যেটা দেখলাম এখানে জিনিসটা হলো ওইটা, একটা হলো যে একটি অপমৃত্যুর ঘটনা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়, কখন হয় পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির পর। আর এখানে বলে দিল যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে এরকম সংবাদ প্রাপ্তির সাপেক্ষে আপনি সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন যে এই যে ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আসলে প্রকৃতপক্ষে সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এইরকম ক্ষেত্রে আপনার করণীয় কি? তার মানে আপনি টোটাল প্রতিবেদন প্রস্তুত করবেন এবং এখানে যদি আলামত টালামত যা আছে তা তো আপনার জব্দ করতেই হবে, কিন্তু সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার পর লাশ চালান বই, অর্থাৎ সহ লাশের চালান সহ মফস্বল সিসির মাধ্যমে এই মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য হাসপাতাল মর্গে আপনি প্রেরণ করবেন এবং থানায় এসে একখানা হত্যা মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ বরাবরে অবহিত করবেন। এটাই তো আপনার কাজ নাকি? যদি বাদী পাওয়া যায় স্যার, তাহলে বাদী দিয়ে প্রেজেন্ট নেওয়া যাবে স্যার। না, এখানে তো তোমাকে প্রথমেই সংবাদ দেওয়া আছে, বাদীরা দিয়ে কথা আসার সুযোগ নাই এখানে। তো প্রথমে সংবাদ দিয়েছে যে আপনি টোটাল প্রতিবেদন প্রস্তুত করাকালে জানতে পারলেন যে না আসলে এটা আত্মহত্যা না এটি হত্যা, তখন তার বাদীটা আপনি নিজে আপনি নিজে মামলা দিলে কোনো সমস্যা নেই। আপনি বাদীকে বললেন, বাদী বললো যে না এটা আমার বেটা কিছুই হয় নাই, এটা এটা পুড়ে গিয়ে দাগ পাইছে, তাই তুমি মানবা কি? এই যে মামলাগুলো হচ্ছে বিভিন্ন জনের নামে, বাদী যদি কোর্টে এফিডেভিট দিয়ে গিয়ে বলে যে আমি আসলে তাদেরকে চিনিও জানি না, অমুক জন কম্পিউটারে লিখে দিছে আমি খালি দস্তখত করছি, কে কার নামে আমি তো পড়ালেখা জানি না, তা মামলা কি টিকবো তখন? বাদী যদি কোর্টে গিয়ে বলে যে যার নামে মামলা দিচ্ছে আমি তো চিনিই না, আমি দুজন সন্ত্রাসী দেখছি, বিকাশ সন্ত্রাসী, বিকাশ শীর্ষ সন্ত্রাসী, প্রকাশ এবং বিকাশ, তো যদি মার্ডার করতো বিকাশ আসামি হতো প্রকাশ, প্রকাশ যদি মার্ডার করতো তাহলে আসামি হতো বিকাশ। আর কোর্টে সাক্ষী দেওয়ার সময় বিকাশ কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, কয় না এটা বিকাশ না, তো বিকাশের নামে তো আমি মামলা করিনি, পুলিশকে বলছিলাম প্রকাশের নামে মামলা করতে। তার মানে এই দীর্ঘদিনের ব্যবধানে সে আসামিটাকে আসামিটা তার বাদীকে অলরেডি কনভিন্সড করে ফেলছে, তাদের অলরেডি তাকে তার আয়ত্তে নিয়ে ফেলছে। এটা আমার দেখা, এখানে আমি নিজেও দেখছি, আর বিকাশ তো অলরেডি বাইরেই চলে গেছে শীর্ষ সন্ত্রাসী, যেটা আমি নিজে দেখেছি যে এরকম ওই মার্ডার তোমার ওই যে পিজি হাসপাতালে এক পিজি হাসপাতালে শামীম নামে এক কন্ট্রাক্টর হত্যা হয়েছিল অনেক টেন্ডারবাজির কারণে। তো সেখানে বিকাশ আসামি, তো শামীমের বউ ওকে গিয়া মানে তা বলতেছে যে ভাবি আর কি পাবেন, কাউরে তো ফেরত পাবেন না, এটা তখন সিএনজির দাম ছিল, একটা সিএনজি আছে একটা লোককে চালায় নিয়ে যান দিয়ে ভাড়া দিয়ে চলে, ও ঠিক তাই গেছে। বুঝতে পারছো? অর্থাৎ এই রাজত্ব তারা যেটা করছে, তো বিষয়টা হলো এরকমই যে এখন এই মামলার আসামিগুলো এইভাবেই সাধারণত দেখা যায় একজন ব্যক্তি একটা হত্যাকাণ্ড হয়েছে কিন্তু দেখলো যে না নিজে যেহেতু আমি মেরে ফেলছি বা আমার আর এক ছেলে মেরে ফেলছে, তাহলে ওই ছেলে তো মরে গেল আর এই ছেলেও যদি জেলে যায় তাহলে তো অবস্থা খারাপ, গলায় রশি নিজে পেঁচাই আছে টাঙিয়ে রাখছে, বা সবাই যেন মনে করে যে না সে আত্মহত্যা করছে। তো আত্মহত্যা করছে এরকম সম্পর্কে পুলিশকে সংবাদ দিল, পুলিশ সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে এসে দেখে যে না এটি আত্মহত্যা না এটি হত্যা, তো তখন তো ওই ব্যক্তি তো আর এজাহার নাও দিতে পারে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। যাক, আমরা মোটামুটি আলোচনা করলাম, বাকিগুলো কালকে আমরা আলোচনা করব। তার জেনে রাখো কালকে এই গ্রুপেই, হ্যাঁ এই গ্রুপের মধ্যেই এমসিকিউ ক্লাস হবে সকাল 7টায়, রুলের দরকার নাই, যারা যারা আসতে পারো তারা চলে আসো। না আরো কয়দিন পরে পড়বা? 10 দিন পড়লেই তো হবে মানে এমসিকিউ নাকি?
স্যার কালকে থেকে শুরু করেন। না স্যার, কালকে তো শুরু করলে ভালো স্যার। কালকের থেকে শুরু করলে হয়? জি জি স্যার, স্যার, জি স্যার। কাল স্যার 20 দিন সময়, 19 কালকে দিন পর সকাল 7টার থেকে আমরা এই গ্রুপের মধ্যেই এমসিকিউ শুরু করব, ঠিক আছে? কোথা থেকে জি স্যার। পড়াচ্ছি কি পড়াচ্ছি এগুলোর সুযোগ নাই। এই এখন আর তোমার বই দেখে দেখার কোনো সুযোগ নেই, বুঝতে পারছো? জি স্যার। কি রুল কিছু বলবা নাকি? বললাম স্যার আমি যদি সময় পাই স্যার আমিও থাকবো স্যার ক্লাস। আচ্ছা থাকো, যাই থাকলে হোক তোমার না হুম, থাকলে তোমার ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর ওখানে জানা হবে। তো ঠিক জি আছে, স্যার, জি আমরা স্যার, জি শেষ স্যার, করি। কালকে কথা হবে সকাল 7টায় এই গ্রুপে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো সবাই ভালো থাকো। কারো কিছু বলার আছে আসসালাম- তোমাদের? না স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার একটা প্রশ্ন করি স্যার, হ্যাঁ বলো। ছোট্ট প্রশ্ন স্যার। বলো। তার বাড়ির নিকটবর্তী পাহাড় হতে মাটি কেটে নিয়ে 379। তার বাড়ির 379। আপনি পাহাড়ের মাটি 379 কাটতে পারেন না, সরকারি জিনিস। এটা চুরি। স্থাবর সম্পত্তি কখন চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে? যখন স্থাবর সম্পত্তি ওখান থেকে অপসারণ করা হবে, যেমন গাছ স্থাবর সম্পত্তি, গাছ কাটে নিয়ে গেলে চুরি হবে। ঠিক আছে, ভালো থাকো, কালকে কথা হবে। সঠিক ধন্যবাদ স্যার, সবাইকে। থ্যাংক ইউ।